বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের কোর্স কোড 222503 কোর্স শিরোনাম বাংলাদেশ কর ব্যবস্থা। এটি এই কোর্সের ষষ্ঠ লেকচার। আমাদের কোর্সের শিরোনাম, আজকে লেকচারের শিরোনাম কৃষি খাতে আয় ও ব্যবসা খাতে আয়। আজকে এই আলোচনা নিয়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মাসুম কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমরা আজকে প্রথমে আলোচনা করব কৃষি খাতে আয়, এটা নিয়ে। কৃষি খাতে আয় মূলত দুটো ধারা সমন্বয়ে আলোচনা করা আছে। একটি হলো ধারা 26 ও ধারা 27। কৃষি আয়ের সংজ্ঞা। প্রথমে আমরা কৃষি আয়ের সংজ্ঞা দেখব। সংজ্ঞায় বলা আছে, সাধারণভাবে কৃষিকার্যে ব্যবহৃত ভূমি থেকে যে আয় পাওয়া যায় তাকে কৃষি আয় বলে। অর্থাৎ কৃষিকার্যে ব্যবহৃত ভূমি থেকে যে আয় পাওয়া যাবে সেটাই কৃষি আয়। আয়কর আইন অনুযায়ী কৃষি আয় বলতে 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-1 ধারার বিধান অনুযায়ী আয়কর আইনের যেটা বলা আছে সেটা 1984 সালে আয়কর অধ্যাদেশের 2-1 ধারার বিধান অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ও কৃষিকার্যে ব্যবহৃত ভূমি হতে যে কোনো আয় করা যাবে। এখানে স্পষ্ট বলা আছে বাংলাদেশে অবস্থিত হতে হবে এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা বলা আছে, 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-1 ধারার বিধান অনুযায়ী নিম্নোক্ত আয়সমূহকে কৃষি আয় হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত যে কোনো ভূমি হতে আয় যা কৃষি কাজের ফলে উদ্ভূত হয়েছে, বাংলাদেশে অবস্থিত যে কোনো ভূমি হতে বলা আছে। কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার জন্য যে সাধারণ প্রক্রিয়া প্রয়োজন হয়, উক্ত প্রক্রিয়া হতে কৃষকের আয় হবে। কৃষক কর্তৃক ভূমি হতে উৎপন্ন ফসল বিক্রয় করে প্রাপ্ত আয় হবে। কৃষি ভূমি অন্যকে ব্যবহার করার সত্ত্ব প্রদান থেকে আয়। কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার প্রক্রিয়াকরণে ব্যবহৃত দালান হতে আয় হবে। কৃষিভূমির উপরে অথবা সন্নিকটে অবস্থিত এবং কৃষক কর্তৃক বাসস্থান ও গুদাম ঘর হিসেবে ব্যবহৃত গৃহ সম্পত্তির আয়। এগুলো বলা আছে, 6 জায়গা বলা আছে। আমরা আরেকবার দেখে নিই। বাংলাদেশে অবস্থিত যে কোনো ভূমি হতে আয় বা কৃষি কাজের ফলে উদ্ভূত আয়। কৃষি পণ্য ব্যবহার বিক্রয়যোগ্য করার জন্য যে কোনো প্রক্রিয়ার প্রয়োজন, যে সাধারণ প্রক্রিয়ার প্রয়োজন হয়, উক্ত প্রক্রিয়া হতে কৃষকের আয়। কৃষক কর্তৃক ভূমি হতে উৎপন্ন ফসল বিক্রয় করে প্রাপ্ত আয়। কৃষিভূমি অন্যকে ব্যবহার করার সত্ত্ব প্রদান থেকে আয়। কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার প্রক্রিয়াকরণে ব্যবহৃত দালান হতে আয়। কৃষিভূমির উপরে অথবা সন্নিকটে অবস্থিত, কৃষিভূমির উপরে অথবা সন্নিকটে অবস্থিত এবং কৃষক কর্তৃক বাসস্থান ও গুদাম ঘর হিসাবে ব্যবহৃত কৃষি সম্পত্তির আয়। আয়কর অধ্যাদেশের 26 ধারা অনুযায়ী উপরিউক্ত আয়গুলো ছাড়াও নিম্নলিখিত আয়গুলি কৃষি আয় বলে গণ্য হবে। এই 6টা তো আছে, এর বাইরেও কি থাকছে? কৃষিকাজে ব্যবহৃত কলকব্জা ও যন্ত্রপাতি হ্রাসকৃত মূল্য থেকে অধিক মূল্যে বিক্রয় থেকে আয়। অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি, কলকব্জা যন্ত্রপাতি, সেগুলো যদি বিক্রয় করা হয়, সেই বিক্রয় থেকে যে মুনাফা বিক্রয় মূল্য পাওয়া যাবে তা মূলত কলকব্জা যন্ত্রপাতির যে অনুমোদিত অবচয় রয়েছে, অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকবে সেই মূল্য থেকে বিক্রয় মূল্য অধিক হলে যে লাভটা হবে সেটা মূলত কৃষি আয় হিসাবে গণ্য হবে। একইরূপ কৃষিকাজে ব্যবহৃত বীমাকৃত কলকব্জা যন্ত্রপাতি ধ্বংস বা বাতিল হবে। অর্থাৎ যদি কৃষিকাজে ব্যবহৃত কলকব্জা যন্ত্রপাতি বীমাকৃত হয় আর সেই যন্ত্রপাতি ও কলকব্জা যদি ধ্বংস বা বাতিল হয়, এবং এর জন্য বীমা কোম্পানি থেকে যে অর্থ পাওয়া যাবে সেটি যদি কলকব্জা যন্ত্রপাতির হ্রাসকৃত মূল্য বা অবচয় বাদ দেওয়ার যে মূল্য থাকে সে মূল্য থেকে অধিক হয়, ওই পার্থক্যটুকু কৃষি আয় হবে। এগুলো আমাদের কৃষি আয়ের সংজ্ঞা। আমরা কৃষি আয়ের সংজ্ঞাটা ভালোভাবে দেখলাম। এরপরে আমরা চা বাগান ও রাবার চাষের 60% এবং কৃষি ও তামাক শিল্পের অংশবিশেষ কৃষি হিসেবে গণ্য হবে। এখানে বলা আছে চা বাগান, রাবার চাষ, মানে চা শিল্প, রাবার চাষ
চীন ও তামাক শিল্পে। এক্ষেত্রে অংশবিশেষ কৃষি হবে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, যে কারণে আমরা এখানে এটাকে আলোচনা আর বাড়াচ্ছি না, আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের এবার কৃষি আয়ের বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যগুলো দেখবো। কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। কৃষি আয়ের সংজ্ঞা, প্রকৃতি, আওতা, আইনের বিধান। আবার বলছি, কৃষি আয়ের সংজ্ঞা, প্রকৃতি, আওতা, আইনের বিধান বিশ্লেষণ করলে, এই সবগুলো বিষয় বিশ্লেষণ করলে নির্দিষ্ট অনেকগুলো বৈশিষ্ট্য ফুটে ওঠে, যা অন্যান্য কৃষি আয় থেকে কৃষি আয়কে পৃথক করেছে। নিম্নে কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। আমরা দেখি কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। বলা আছে কৃষি ভূমি থেকে অর্জিত। কৃষি আয় অবশ্যই কৃষি ভূমি থেকে অর্জিত হতে হবে এবং তা কৃষির মৌলিক প্রক্রিয়া, অর্থাৎ ভূমি চাষ, মাটি খনন, শস্য বপন, বীজ বপন, এই সকল স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে কৃষি আয় অর্জিত হবে। অবস্থান, এই কৃষি ভূমিটি অবশ্যই বাংলাদেশে অবস্থিত হতে হবে এবং এখান থেকে ফসল উৎপন্ন হতে হবে। বাংলাদেশের বাইরের কোনো ভূমি থেকে বা কৃষি আয় হবে না। ফসল বিক্রয়, কৃষি আয় কৃষি ভূমি থেকে উৎপন্ন ফসল বিক্রয় করে প্রাপ্ত হতে হবে। বিপণনের স্বাভাবিক প্রক্রিয়া, বিপণনের স্বাভাবিক প্রক্রিয়া বলতে কৃষি পণ্যের বিক্রয়লব্ধ আয় বাজারজাতকরণের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হতে হবে, অন্যভাবে নয়। কৃষি সংশ্লিষ্ট আয়, শুধু যে কৃষি একটা মৌলিক কৃষি প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হবে তা নয়, বরং সংশ্লিষ্ট কৃষি সংশ্লিষ্ট ভূমি, দালান কোঠা বা এই হতে উদ্ভূত যে কোনো আয় কৃষি আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। কৃষি যন্ত্রপাতি থেকে মুনাফা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি হস্তান্তর বা বিক্রয় থেকে যদি কোনো লাভ অর্জিত হয়, সেই লাভটা, অর্থাৎ এখানে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে যদি আমরা এরকম হয় যে কৃষি যন্ত্রপাতি থেকে বীমা করা হলো, বীমার যে ক্ষতিপূরণ ওর মাধ্যমে কোনো লাভ, অথবা কৃষি যন্ত্রপাতি বিক্রয় হস্তান্তর করা হলো, এখান থেকে যদি কোনো লাভ হয় সেই লাভগুলো আমাদের অন্তর্ভুক্ত হবে। নগদ অর্থে বা পণ্য আকারে, এই আয় নগদে বা পণ্য আকার হতে পারে, কারণ দুটি হতে পারে, নগদে পাওয়া যেতে পারে বা পণ্য পাওয়া যেতে পারে। আংশিক কৃষি ও আংশিক অকৃষি আয়, আংশিক কৃষি আংশিক অকৃষি আয় কার্য সদস্য কার্যক্ষেত্রে কৃষির জন্য প্রযোজ্য আয়কে, এটা আমরা ওই যে চা বাগান, রাবার বাগান, এটা আমরা দেখবো, সেখানে আমরা পরবর্তী পর্যায়ে বিস্তারিত বলবো। আর হলো চিনি শিল্পের আয়, তামাক শিল্পের আয়, রাবার বাগানের আয়, তারপরে চা বাগানের আয়, চারটি আয় আছে যেটা আংশিক কৃষি আংশিক অকৃষি হয়, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। বর্গা চাষের আয়, এটা বলা আছে কৃষিভূমি অন্য কোনো ব্যক্তিকে কৃষিকাজ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থের বিনিময়ে ব্যবহার অধিকার মঞ্জুরের মাধ্যমে যে আয় হয়, অর্থাৎ যদি ভূমিটা অন্যকে ব্যবহার করার জন্য প্রদান করা হয় এবং এর জন্য কোনো আয় হয় আজকে, আমরা সেটাকে বর্গা আয় বলি। বর্গা প্রদান করে যে আয়টা হয় সেটাকে, তার মাধ্যমে আয়টা কৃষি আয়। কৃষি সম্পত্তির বীমার ক্ষতিপূরণ, যেটা আগে বলা আছে, কৃষি সম্পত্তি যদি বীমা করা হয় আর বীমা থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেটা অবচয় মূল্য থেকে অধিক হলে বাড়তিটুকু আমাদের কৃষি আয়। এই হলো আমাদের কৃষি আয় বৈশিষ্ট্য। আমরা এরপরে দেখি কি আছে। কৃষি আয়ের শ্রেণী বিভাগ, 1984 সালের আয়কর অধ্যাদেশের 26 ধারা অনুযায়ী কৃষি আয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। মূলত এই 3 ভাগে ভাগ করা হয়েছে। নিম্নে কৃষি আয়ের শ্রেণীবিভাগগুলো আলোচনা করা হলো। এই দেখি শ্রেণীবিভাগগুলো কি কি বলা আছে। প্রথমত হলো সম্পূর্ণ কৃষি আয়। সম্পূর্ণ কৃষি আয়, এই সম্পূর্ণ কৃষি আয়কে আবার যেটা বলা আছে সেটা হলো আয়কর অধ্যাদেশ অনুযায়ী নিম্নোক্ত আয়গুলোকে কৃষি আয় হিসাবে গণ্য করা হয়। বাংলাদেশে অবস্থিত কৃষি কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত আয় সম্পূর্ণ কৃষি আয় হিসাবে গণ্য, অর্থাৎ বাংলাদেশে অবস্থিত কৃষি কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি হতে, যেমন ফসল বিক্রয় হতে আয়। কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কলকারখানা বিক্রি করে হলে উক্ত বিক্রয় মূল্য সম্পত্তির হ্রাসকৃত মূল্য থেকে যতটুকু পরিমাণ অধিক হবে উক্ত পরিমাণ সম্পূর্ণ কৃষি আয় হিসাবে গণ্য হবে। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কলকারখানা নষ্ট বা ধ্বংস হলে এবং তা বীমা করা থাকলে
ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত হ্রাসকৃত মূল্য থেকে অধিক হলে উক্ত অতিরিক্ত অর্থ কৃষি আয় বলে হিসাবে গণ্য হবে। এ হলো সম্পূর্ণ কৃষি আয়। এবার দেখি আংশিক কৃষি আয়। আংশিক কৃষি আয়কে ভাগ করা হয়েছে মূলত 4 ভাগে। 2026 2 ধারা অনুযায়ী নিম্নোক্ত আয়সমূহকে আংশিক কৃষি আয় বা কৃষি আয় হিসেবে গণ্য করা হয়েছে। আমরা একটু দেখি সেগুলো দেখি। চা বাগানের আয়, যেটা 60% মূলত কৃষি আয়, আর 40% অকৃষি বা পেশাগত আয়। রাবার চাষ, রাবার চাষেরও 60% কৃষি আয় আর বাকি 40% অকৃষি আয়। চিনি শিল্পের আয়, এটা চিনি শিল্পের আয়ের ক্ষেত্রে ইক্ষুর বাজার মূল্য যেটা, সেটা কৃষি আয়। আর চিনি মূল্য ও ইক্ষুর মূল্যের যে পার্থক্য, এই দুটো হলো অকৃষি আয়। আর রয়েছে তামাক শিল্প আয়, একই রকম। তামাকের বাজার মূল্য যেটি, সেটি কৃষি আয়। এবং তামাকের বাজার মূল্য এবং তামাকজাত দ্রব্য যেগুলো আছে, উৎপন্ন দ্রব্য, সেই দ্রব্যের মূল্য এবং তামাকের বাজার মূল্য দুটো পার্থক্য হলো অকৃষি আয়। এবার অন্যান্য কৃষি আয়, অন্যান্য কৃষি আয় ক্ষেত্রে যে বলা আছে, উপরোক্ত দুটো কৃষি আয় ছাড়াও নিম্নোক্ত আয়সমূহ কৃষি আয় হিসেবে মধ্যে অন্তর্ভুক্ত। ফলের চাষ, ফুলের চাষ, গাছগাছড়া ইত্যাদি আবাদ হতে হয়। এবারে আছে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারিকেল, কয়লা, ইক্ষু, চা, চিনি, ঔষধি এবং মাছ ইত্যাদি চাষাবাদ থেকে আসে। রয়েছে ইজারা দেওয়া ভূমি, কৃষি ভূমি থেকে আয়। আর রয়েছে কৃষিকাজের মাধ্যমে মাটি থেকে উৎপন্ন দ্রব্যাদি হতে আয়। এই সবগুলো মূলত আমরা অন্যান্য কৃষি আয় অন্তর্ভুক্ত। এই ছিল আমাদের কৃষি আয়ের শ্রেণী বিভাগ। কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ, এটা একটি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা একটু এটাকে বিস্তারিতভাবে দেখি। কৃষি আয়ের ক্ষেত্রে কি কি খরচগুলো আমাদের জন্য অনুমোদনযোগ্য হিসাবে প্রদান করা হয়েছে, সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 27-1 ধারার বিধান মোতাবেক 27-1 ধারার বিধান মোতাবেক কৃষি খাতের করযোগ্য আয় নির্ণয় করার জন্য যে সমস্ত খরচসমূহ বাদ দেওয়া হয় তাকে কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ বলে। অর্থাৎ কৃষি কাজের করযোগ্য আয় নির্ণয়ের জন্য যে সমস্ত খরচসমূহ বাদ দেওয়া হবে তাকে কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ বলে। আর নিম্নে কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ সম্পর্কে আলোচনা করা হলো। আলোচনাগুলো আমি এখানে প্রথমে তুলে দিচ্ছি। কৃষি জমির খাজনা বা ভূমির উন্নয়ন, কৃষি কাজের জন্য ব্যবহৃত ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদত্ত বা প্রদেয় হলে, দুটো কথা বলা আছে, প্রদত্ত বা প্রদেয় হলে। প্রদত্ত হলে তো হবে, সঙ্গে যদি প্রদেয় হয়, অর্থাৎ প্রদান করা হয়নি কিন্তু পক্ষে আছে, তাও অনুমোদনযোগ্য খরচ হিসাবে ধরা হবে। স্থানীয় কর বা অভিকর, কৃষি কার্যে ব্যবহৃত ভূমির জন্য প্রদত্ত যে কোনো স্থানীয় কর বা অভিকর অনুমোদনযোগ্য খরচ হিসেবে মোট আয় থেকে বাদ যাবে। স্থানীয় কর বা অভিকর যেটি, এটি অনুমোদিত খরচ এবং এটি মোট আয় থেকে বাদ যাবে। উল্লেখ্য, কৃষি আয়ের জন্য ধার্যকৃত কর, স্থানীয় কর বা অভিকর, কৃষি আয়ের জন্য ধার্যকৃত কর, স্থানীয় কর বা অভিকর অনুমোদনযোগ্য নয়। এটি মূলত ধারা 1-এর বিতে বলা আছে। মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, কৃষি যন্ত্রপাতি ও কল কবজা যথাযথভাবে মেরামত এবং গবাদি পশু সংরক্ষণ খরচ অনুমোদিত খরচ হিসেবে গণ্য হবে। এরপর বলা আছে প্রক্রিয়া খরচ, ভূমিতে উৎপাদিত ফসল বিক্রয়যোগ্য করার জন্য কৃষক কর্তৃক প্রদত্ত সাধারণ প্রক্রিয়াকরণ খরচ অনুমোদনযোগ্য, এটি অনুমোদনযোগ্য বলা আছে। ভূমি কর্ষণ ও পশু পালন, কৃষিভূমি হতে ফসল উৎপাদন করার জন্য ভূমি কর্ষণ করতে হয়। এটা প্রথম কাজ হলো ভূমি কর্ষণ করা। এই ভূমি কর্ষণ এবং ঘাস চাষের যে খরচ হয় তা অনুমোদিত খরচ বলে হিসেবে গণ্য হবে। মানে ঘাস চাষ বলতে বোঝায় আসলে কৃষি ভূমির উন্নয়নের জন্য, মূলত সার হিসাব বিয়ে করার জন্য, জৈব সার করার জন্য ঘাস চাষ করা হয়, তার মাধ্যমে জৈব সার উৎপন্ন করা হয়। পরিবহন খরচ, এটি মূলত উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য, উৎপাদিত ফসলটা যদি আমরা বাজারজাত করতে চাই তাহলে আমাদের পরিবহন খরচ হয়, সেটা পশু বাজারে নেওয়ার জন্য মূলত যাতায়াত খরচ হয়, সেটাই মূলত আমাদের অনুমোদনযোগ্য। বীমা খরচ,
বলা আছে এখানে বীমা খরচ। বীমা খরচটা হলো যেটা বীমা কিস্তি, ভূমি বা ভূমিতে উৎপাদিত ফসল বা ভূমিতে পালিত পশুর বীমা করা হলে উক্ত প্রদত্ত বীমা কিস্তি অনুমোদন যোগ্য। সম্পত্তি রক্ষণাবেক্ষণ খরচ। মূলধনী সম্পত্তি রক্ষণাবেক্ষণ, বাঁধ নির্মাণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য যে সকল খরচ হয় তা অনুমোদন। অর্থাৎ কৃষি যে সম্পদগুলো রয়েছে সেগুলো যেমন রক্ষণাবেক্ষণ, যেমন দালানের রক্ষণাবেক্ষণ খরচ রয়েছে, ওই যে বলা আছে বাঁধ নির্মাণ বা এই জাতীয় যেগুলো সেগুলো খরচ অনুমোদন। শেষ প্রকল্প খরচ, কৃষিকাজে ব্যবহৃত চলতি শেষ প্রকল্পের খরচ অবশ্যই অনুমোদনযোগ্য। আর শেষ থেকে আবশ্যিক উপাদান কৃষিকাজের ক্ষেত্রে সম্পত্তির অবচয়, কৃষিকাজে ব্যবহৃত মূলধনী সম্পত্তি, পাম্প মেশিন বা কল কবজা মানে যে বা যন্ত্রপাতি ইত্যাদির অবচয়, এটা অনুমোদনযোগ্য। আর ওটার জন্য নির্দিষ্ট হার নির্দিষ্ট করে দেওয়া আছে, একটু দেখে নিই আমরা কি হারগুলো কিরকম। পাকা দেওয়াল বা পাকা কূপ, এটা অবচয় 5%। পাকা দালান যন্ত্রপাতি পাকা দালান যন্ত্রপাতি কলকবজা এর উপর যে অবচয় 10%। কাঁচা পাকা দালান হালকা যন্ত্রপাতি এগুলোর উপর অবচয় হার 15%। কাঁচা দালান বা দেশীয় গরু গাড়ি এর উপরে অবচয় হার 20%। আর ক্ষুদ্র হস্তচালিত যন্ত্র যেটা ক্ষুদ্র ছোটখাটো সেগুলোর জন্য অবচয় হার 25%। এবং কাঁচা শেষ কূপ বা কুয়া এর জন্য অবচয় 33/3%। এটি হলো অবচয়ের হারগুলো বলা আছে। বন্ধকি ঋণের সুদ, ভূমি বা উন্নয়নের জন্য যে কৃষি ঋণ নেওয়া হয় এবং তার সুদ অনুমোদনযোগ্য খরচে বিবেচনা করা হয়। বন্ধকি ঋণের সুদ অনুমোদনযোগ্য। ঋণকৃত মূলধনের সুদ, ভূমি অর্জন, ক্রয় বা পুনরুদ্ধার করার জন্য ঋণ গ্রহণ করলে উক্ত ঋণের সুদ অনুমোদন যোগ্য। উদ্বৃত্ত অবচয়, এক্ষেত্রে হলো কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংশ্লিষ্ট আয় বছরে বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে প্রকৃত অবচিত মূল্য শর্ত সাপেক্ষে অনুমোদন যোগ্য। অর্থাৎ যদি নষ্ট হয়ে যায় কৃষি যন্ত্রপাতি, সেক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি কর্তৃপক্ষ দেখেন যে হ্যাঁ এই সম্পত্তি নষ্ট বা ধ্বংস হয়ে গেছে, তখন যে অবচিত মূল্য এবং প্রকৃত দুটোর মধ্যে পার্থক্য সেটাকে মূলত উদ্বৃত্ত অবচয় বলে, সেটা অনুমোদন। সম্পত্তি হস্তান্তরজনিত ক্ষতি, অর্থাৎ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রয় বা হস্তান্তর করলে এর ফলে যদি কোনো ক্ষতি হয়, ক্ষতিটা এরকম যদি ওই কৃষি বা কৃষি যন্ত্রপাতি যে অবচিত মূল্য রয়েছে, অর্থাৎ যে মূল্য অবচয় ধার্য করার পর যে মূল্য রয়েছে সেই মূল্য থেকে যদি আমাদের বিক্রয়জনিত মূল্যটা কম হয়ে থাকে তাহলে আমরা এটা বলি ক্ষতি। এই ক্ষতিটা অনুমোদন যোগ্য। মুনাফা জাতীয় খরচ, ভূমি থেকে কৃষি আয় অর্জনের ফলে যে ব্যয়িত হয় যে কোনো মুনাফা জাতীয় খরচ অনুমোদনযোগ্য। অর্থাৎ আমাদের যদি উৎপাদন খরচটা বেশি হয়ে যায় সেটা অনুমোদনযোগ্য। উন্নয়ন খরচ, নতুন এলাকা চাষের আওতায় আনার জন্য যে উন্নয়ন খরচ আছে সেটা অনুমোদন। পরিশেষে বলা যায় 1984 সালে আইন অধ্যাদেশ 2-1 ধারা বিধান অনুযায়ী বাংলাদেশে অবস্থিত কৃষি কাজে ব্যবহৃত ভূমি হতে যে অর্জিত হয় তা উপযুক্ত 27-1 থেকে 27-1 পর্যন্ত ব্যয়সমূহ বাদ দিতে হয়। 27-1 ধারার এ হতে ক পর্যন্ত যে কোনো অনুমোদন কাজ বাদ দেওয়া যাবে না। এটা আরো কিছু বিধান রয়েছে সেগুলো আমরা আলোচনা করবার জন্য আমরা এই পর্যন্তই অনুমোদনযোগ্য খরচগুলো আলোচনা করলাম। আমরা এবার আংশিক কৃষি ও আংশিক ব্যবসায়িক আয় দেখব একটু। আয়কর অধ্যাদেশের 26-2 ও 26-3 ধারা এবং আয়কর বিধির 31-32 ধারা অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত আয়সমূহকে আংশিক কৃষি আয় ও আংশিক ব্যবসায়িক আয় গণ্য করা হয়। দেখি কি বলা আছে। চা বাগানের আয়, যদি উৎপাদনকারী নিজেই মালিক হন এবং শিল্পজাত দ্রব্য উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করেন তাহলে চা বাগানের আয় 60% কৃষি, 40% ব্যবসাগত আয় বলে গণ্য। অর্থাৎ চা উৎপাদন করতে কৃষি ও শিল্প সম্পর্কিত উভয় কাজ সম্পাদন করার প্রয়োজন পড়ে বিধায় উৎপাদিত চায়ের বিক্রয় অর্থে 60% কৃষি, 40% ব্যবসা খাতে আয়। রাবার চাষের আয়, বাংলাদেশে উৎপন্ন রাবার যদি করদাতা কর্তৃক শিল্পজাত করে বিক্রয় করে তাহলে উৎপাদিত রাবারের বিক্রয় অর্থে 60% কৃষি এবং 40% ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে।
চিনি শিল্পের আয়। যে সমস্ত প্রতিষ্ঠান নিজস্ব জমিতে ইক্ষু উৎপাদন করে চিনি তৈরি করে, সে সমস্ত প্রতিষ্ঠানের ইক্ষুর বিক্রয় মূল্যের হলো কৃষি, আর চিনির বিক্রয় মূল্য হলো থেকে ইক্ষুর বাজার মূল্য বিয়োগফল ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে। তামাক শিল্প আয় একই রকম। কোনো কারখানা যদি তামাক উৎপাদন করে বীজ বা সিগারেট তৈরি করে, তাহলে এক্ষেত্রে তামাকের বাজার মূল্যটা হলো কৃষি আয়, এবং বীজ বা সিগারেটের বিক্রয় মূল্য থেকে তামাক একটা বাজার মূল্য বাদ দেওয়ার পরে যে আয় হবে সেটা মূলত ব্যবসা বা পেশা খাতের আয় হিসেবে আমরা গণ্য করব। এগুলো আমাদের আংশিক কৃষি ও আংশিক ব্যবসা খাতে আয়। এবার আমরা একটা নমুনা ছক দেখব কৃষি খাতে আয়ের। আর নমুনা ছকে প্রথমে আমাদের করদাতার নাম, আবাসিক মর্যাদা, আয় বছর, কর বছর বা ইকে নাম্বার থাকতে পারে, সঙ্গে কৃষি আর মোট আয় নির্ণয়ের আমরা যে ছকটা আমরা একটু দেখে নিই। ছকের মধ্যে যে বিষয়গুলো আছে, ফসল বা শস্য বিক্রয়, এর মধ্যে ধান, পাট, গম, ভুট্টা ইত্যাদি সকল শস্য হতে পারে, সবগুলো বিক্রয়লব্ধ আয়। কৃষিকাজে ব্যবহৃত দালান কোঠা থেকে আয়। কৃষিভূমি নগদ লগ্নি থেকে আয়, অর্থাৎ কৃষিভূমি যদি আমরা কাউকে বন্ধক দিয়ে থাকি সেই বা যে আয় হয় সেটা। বর্গা চাষের আয়, আমি আগে বলেছি বর্গা চাষের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্ত আয় হিসেবে গণ্য হয়। চা বাগানের আয় 60%, রাবার বাগানের আয় 40%, চিনি শিল্পের আয়ের ক্ষেত্রে ইক্ষুর বাজার মূল্য, তামাক শিল্পের আয়ের ক্ষেত্রে তামাকের বাজার মূল্য। অন্যান্য কৃষি আয় বা বিশেষ বিবেচনার কৃষি আয় যেগুলো রয়েছে সেগুলো চাষাবাদের মাধ্যমে মৎস্য বা গবাদি পশুর আয়। তবে এটা অবশ্যই এমনিতেই যদি আমার যে পুকুরে মাছ থাকে বা আমার এমনি কৃষিকাজে ব্যবহার যদি আমি গবাদি পশু দু একটা ব্যবহার করি, সেগুলো থেকে যে আয় হবে সেটা অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যদি আমি চাষ করি, অর্থাৎ মাছের চাষ করি বা গবাদি পশু খামার করি, এই আয়টা আমাদের কৃষি আয় হবে। চাষ মাধ্যমে হাঁস মুরগির খামার থেকে আয়, যদি হাঁস মুরগির খামার ব্যবসার উদ্দেশ্যে করা হয় তাহলে সেটা কৃষি আয় হিসেবে আসবে, নইলে আসবে না। এই হলো আমার মোট আয়গুলো। এখানে আমি দেখি এরপর আমাদের কি রয়েছে। এরপরে বাদ কৃষি আয় নির্ণয় অনুমোদনযোগ্য খরচ সমূহ আমরা একটা এখানে আমরা যেগুলো বাদ দেবো ওগুলো ছকাকারে নিয়ে আসছি। উৎপাদন খরচ, এর মধ্যে আমাদের চাষাবাদ খরচ আছে, পরিবহন খরচ আছে, স্বাভাবিক প্রক্রিয়াকরণ খরচ আছে, কৃষিজ যন্ত্রপাতি ও গবাদি পশু রক্ষণাবেক্ষণ খরচ রয়েছে। আর এই সকল খরচ করদাতা কৃষি খাতে আয় হিসাব না রাখলে ফসল বা শস্য বিক্রয়ের 60% উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। কি বলা আছে, করদাতা যদি কৃষি আয় সঠিক হিসাব না রাখেন সেক্ষেত্রে ফসল বা শস্য বিক্রয়ের 60% উৎপাদন খরচ হিসাবে অনুমোদনযোগ্য হবে, কিন্তু প্রকৃত হিসাবের বই রাখলে সেই খরচই অনুমোদনযোগ্য হবে। আর যদি কৃষক প্রকৃত হিসাবের বই রেখে থাকেন এবং যে খরচ হয় সেটাই মূলত অনুমোদনযোগ্য খরচ। আর যদি না রাখেন সেক্ষেত্রে ফসল বিক্রয় 60%। কৃষি উন্নয়ন কর ও খাজনা, এটি অনুমোদনযোগ্য, এটি অনুমোদনযোগ্য। কৃষি উন্নয়ন কর ও খাজনা অনুমোদনযোগ্য। ঋণকৃত মূলধনের সুদ, বন্ধকি ঋণের সুদ, এগুলো অনুমোদনযোগ্য। অবচয় ও বীমা প্রিমিয়ামটা অনুমোদনযোগ্য। শেষ প্রকল্প রক্ষণাবেক্ষণ খরচ অনুমোদনযোগ্য। স্থানীয় কর ও খাজনা অনুমোদনযোগ্য। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রয়িত লোকসান অনুমোদনযোগ্য। কৃষিজ যন্ত্রপাতি বিক্রয়িত ক্ষতি অনুমোদনযোগ্য। অন্যান্য মুনাফা জাতীয় ব্যয়, এটাও অনুমোদনযোগ্য। এই সকল খরচগুলো একত্রে আমরা অনুমোদিত খরচ হিসেবে আমরা পেয়ে থাকি, এবং আমাদের কৃষি আয় থেকে এই অনুমোদিত খরচ বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটাই কৃষি আয় খাতে বা নিট আয় হিসাবে গণ্য হবে। এবার আমরা পরবর্তীতে যাই। আমরা এবার আছে আমাদের কৃষি আয় খাতে আয় শেষ হলো, এবার আমাদের ব্যবসা বা পেশা খাতে আয়। ব্যবসা বা পেশা খাতে আয়ের জন্য মূলত 3টি ধারা রয়েছে, ধারা 28, 29 এবং 30। প্রথমেই ব্যবসা বা পেশা খাতে আয়ের সংজ্ঞা। সংজ্ঞায় বলা আছে, আয় বর্ষে করদাতা কিংবা তার প্রতিনিধি কর্তৃক পরিচালিত ব্যবসা বা পেশা হতে প্রাপ্ত মুনাফা বা লাভকে ব্যবসা বা পেশা খাতে আয় বলা হয়। এখানে যেটা বলা আছে সেটা হলো করদাতা কিংবা তার প্রতিনিধি কর্তৃক পরিচালিত ব্যবসা
বা পেশা হতে প্রাপ্ত মুনাফা বা লাভকে ব্যবসা বা পেশা খাতে আয় বলা হয়। 1984 সালের আয়কর অধ্যাদেশের 28 ধারা অনুযায়ী ব্যবসা বা পেশা খাতে অর্জিত আয় করধার্য আয় হিসেবে উপযোগী আয় হিসেবে আয়ের অন্তর্ভুক্ত হবে। 1984 সালে আয়কর অধ্যাদেশের 28-1 ধারা অনুসারে নিম্নলিখিত আয়গুলো ব্যবসা বা পেশা খাতে আয় হিসেবে গণ্য হবে। আমরা একটু দেখি আয়গুলো কি কি বলা আছে। আয় বছরে করদাতা কর্তৃক পরিচালিত ব্যবসা বা পেশা হতে উদ্ভূত আয় এবং মুনাফা, কোনো ব্যবসা বা পেশাদার সংঘ কর্তৃক এর সদস্যদের সেবাদানের জন্য প্রাপ্ত মুনাফা, কারবার বা পেশা কার্য হতে উদ্ভূত সুবিধার মূল্য টাকায় রূপান্তর করা হোক বা না। এখানে বলা আছে কারবার বা পেশা কার্য হতে উদ্ভূত সুবিধা যেটা পাওয়া যাবে সেটার মূল্য যদি টাকায় রূপান্তর করা হয় বা না হয় তবুও এটি আয় হিসেবে গণ্য হবে। অত্র অধ্যাদেশের 1915 ধারায় বর্ণিত ক্ষতি, কুড়ি বা খরচ যা ফেরত পেয়েছে এবং ট্রেডিং লায়াবিলিটি যা প্রদান করা হয়নি। আয়কর অধ্যাদেশের 1916 ধারায় বর্ণিত ব্যবসায় ব্যবহৃত মূলধনী সম্পত্তি বিক্রয় মূল্য হ্রাসকৃত মূল্য অপেক্ষা বেশি হলে ওই অতিরিক্ত অর্থ, তবে মূলধন জাতীয় মুনাফা ব্যতীত। আয়কর অধ্যাদেশের 1918 ধারা অনুযায়ী ব্যবসা ব্যবহৃত বীমাকৃত যন্ত্রপাতি বীমা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ অবচিত মূল্যের বেশি হলে অতিরিক্ত অর্থ। আয়কর অধ্যাদেশের 1920 ধারা অনুযায়ী কারবার ব্যবহৃত বৈজ্ঞানিক গবেষণা কার্যে ব্যবহৃত সম্পত্তির বিক্রয় মূল্য। কোন করদাতা 1923 ধারা থেকে অর্জিত আয়, এই সবগুলো এবং লাস্ট হলো আংশিক কারবারি আয়। এই সবগুলো মূলত আমাদের কারবারের সংখ্যার মধ্যে চলে আসছে। এবারে আমরা দেখব ব্যবসা বা পেশা খাতে আয় অর্জিত হওয়া যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কি কি। আয় বর্ষে করদাতা ব্যবসা বা পেশা খাতে আয় করদাতার ব্যবসা বা পেশা খাতে আয় করধার্য হতে হলে নিম্নোক্ত শর্তসমূহ মেনে চলতে হবে। প্রথমত পরিচালনা, এক্ষেত্রে বলা হচ্ছে করদাতা কিংবা তার প্রতিনিধি কর্তৃক কারবার পেশা পরিচালিত হতে হবে। কারবারে অংশগ্রহণ, করদাতা কিংবা তার প্রতিনিধি কারবার পরিচালনা কারবার বা পেশা পরিচালিত হতে হবে। করদাতাকে আয় বর্ষের যে কোনো সময় কারবার পেশায় নিয়োজিত থাকতে হবে, এটা বলা আছে। কারবারের সচলতা বলা আছে আয় বর্ষে করদাতা কর্তৃক পরিচালিত কারবার পেশা সচল থাকতে হবে, অচল হলে চলবে না। আয় বর্ষ সংশ্লিষ্ট কারবার পেশা হাতে আয় করধার্য হতে হলে ব্যবসা বা পেশা হতে অর্জিত আয় আয় বর্ষ সংশ্লিষ্ট হতে হবে, আয় বর্ষের বাইরে আয় অন্তর্ভুক্ত হবে না। মুনাফা জাতীয় আয়, কারবারে অবশ্যই মুনাফা জাতীয় আয় হতে হবে, মূলধন জাতীয় আয় হলে চলবে না। এরপরে আছে সম্পত্তি বিক্রয়িত আয়, কারবার বিরক্তির সময় সম্পত্তির বিক্রয়িত যে আয় হবে সেটি অবশ্যই কারবার বা পেশাগত আয় হিসেবে আয় হবে। ফটকা ব্যবসায়, করদাতার ফটকা ব্যবসা থাকলে উক্ত ব্যবসা থেকে প্রাপ্ত আয় অন্যান্য ব্যবসা থেকে পৃথক করে দেখতে হবে, এটা মূলত আসলে অন্যান্য উৎসের আয় হিসেবে দেখানো হয়। এই ছিল আমাদের পেশাগত বা কারবার বা পেশাগত আয় করধার্য হওয়ার শর্তাবলী। এরপর রয়েছে আমাদের ব্যবসা বা পেশা খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ, এটা আমরা একটু বিস্তারিত দেখবো, এখানে অনেকগুলোই আছে। কারবার বা পেশা খাতে আয় গণনার সময় আয়কর অধ্যাদেশের 29-1 ধারা মোতাবেক নিম্নোক্ত খরচগুলি অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ যাবে। যে খরচগুলো আছে সেগুলো আমরা একটু দেখি কি খরচ আছে। এখানে একটু বেশ বড় তালিকা রয়েছে, আমরা একটু একটা একটা করে আলোচনা করব। ঘর ভাড়া, যে গৃহ বা অঙ্গনে কারবার বা পেশা পরিচালিত হয় তার জন্য প্রদত্ত ঘর ভাড়া অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দেওয়া যাবে। অর্থাৎ যে ঘর ভাড়া নিয়ে ব্যবসা আরম্ভ করলে বা কারবার পরিচালিত হলে তা অবশ্যই ঘর ভাড়া অনুমোদনযোগ্য খরচ হিসেবে হবে। মেরামত খরচ, আচ্ছা ঘর ভাড়া সম্পর্কে আমরা আর একটু বলি। এখানে আর কিছু বলা আছে, আবাসিক স্থান এবং ব্যবসা যদি একই বিল্ডিং এ হয় সেখানে শুধুমাত্র আনুপাতিক হারে অর্থাৎ
আবাসিক অংশের জন্য নয়, শুধুমাত্র ব্যবসায়িক অংশের জন্য ভাড়া অনুমোদনযোগ্য পাবে। মেরামত খরচ, ভাড়া করা গৃহের মেরামত খরচ শর্ত সাপেক্ষে অনুমোদন। ব্যবসা ও আবাসিক স্থান একই বিল্ডিং এ হলে শুধুমাত্র ব্যবসায়িক অংশটুকুর জন্য আনুপাতিক মেরামত খরচ অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচনা হবে। ঋণকৃত মূলধনের সুদ, ঋণকৃত মূলধনের সুদ এবং ইসলামী ব্যাংকে গৃহীত অর্থের উপরে প্রদত্ত সুদ অনুমোদনযোগ্য, তবে শর্ত থাকে যে অনুরূপ মূলধনের কোনো অংশ যদি নগদ অর্থের শূন্যতা পূরণ করতে বা নতুন স্থাপিত শিল্পে বা বিদ্যমান শিল্প সম্প্রসারণের জন্য ব্যবহৃত হয়, তবে সেক্ষেত্রে যদি ওই অর্থের আয়কর মওকুফ যোগ্য হয়, তবে অনুমোদনযোগ্য অর্থের পরিমাণ হবে ব্যবহৃত মূলধনের পরিশোধকৃত আনুপাতিক সুদ বা মুনাফার অংশ। এটা সম্পূর্ণ হবে না, এটা বলা আছে। শেয়ার মুনাফা, ইসলামী কৃতিত্বে পরিচালিত ব্যাংক কর্তৃক প্রদত্ত শেয়ার মুনাফা অনুমোদনযোগ্য। বিশেষ তহবিলে প্রদানের কথা বলা আছে। বিশেষ তহবিলে প্রদান, এক্ষেত্রে বলা আছে সরকার কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক তার মোট আয়ের 5% বিশেষ তহবিলে প্রদান অনুমোদন। ওই ক্ষেত্রে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান হতে হবে, এর বাইরে নয়। সম্পত্তির চলতি মেরামত ব্যয়, ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি, কারখানা বা আসবাবপত্রের চলতি মেরামত ব্যয়, এটি অনুমোদনযোগ্য খরচ। বীমা কিস্তি, ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত দালান ও যন্ত্রপাতি, কলকারখানা, আসবাবপত্র ইত্যাদির জন্য যে বীমা করা হয় সেই বীমার কিস্তি অনুমোদনযোগ্য। অবচয় ভাতা, অবচয় ভাতা বলা আছে ব্যবসায় ব্যবহৃত কলকাতার নিজস্ব ভবন, যন্ত্রপাতি, কারখানা, আসবাবপত্রের যে অবচয় সেটা নির্দিষ্ট হারে তৃতীয় তফসিলের বিধান অনুযায়ী অনুমোদনযোগ্য। লাইসেন্স নবায়ন ফি, লাইসেন্স 9 নম্বর লাইসেন্স নবায়ন ফি। 2013 সালে অর্থ আইনে বলা হয়েছে লাইসেন্স ফি অবলোকন অনুমোদনযোগ্য খরচ। 10 নম্বর বলা আছে জলযানের বিনিয়োগ ভাতা। তো তৃতীয় তফসিলের 8ম অনুচ্ছেদ বিশেষ অবচয় সুবিধাভোগী যাত্রী বহনকারী জলযান ও মাছ ধরা ট্রলারের ক্ষেত্রে যে বছর উক্ত জাহাজ বা ট্রলার নামানো হয়েছে উক্ত বছরের প্রকৃত মূল্যের 20% বিনিয়োগ সুবিধা পাবে। 11 নম্বর আছে অকেজ ভাতা। অকেজ ভাতা বলতে বলা আছে আয় বর্ষে করদাতার আমদানিকৃত সফটওয়্যার ব্যতীত যে কোনো যন্ত্রপাতি, দালান কোঠা বা কলকবজা বা যে কোনো স্থায়ী সম্পত্তি নষ্ট, ধ্বংস বা পরিত্যক্ত হলে আয়কর দেশের তৃতীয় তফসিলে 10ম অনুচ্ছেদ অনুযায়ী তা অনুমোদনযোগ্য ভাতা হিসেবে গণ্য হবে, এটা বলা আছে। এরপরে 12 নম্বরে মৃত পশুর লোকসান। করদাতা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত পশু মারা গেলে বা অকেজ হলে তার প্রকৃত মূল্য থেকে পশুটির মরদেহ বিক্রয়িত মূল্যের পার্থক্য পরিমাণ লোকসান অনুমোদনযোগ্য। 13 নম্বর আছে আমাদের ভূমি উন্নয়ন কর। 13 নম্বর ভূমি উন্নয়ন কর খাজনা। ব্যবসায়িক কাজে ব্যবহৃত ভূমির জন্য প্রদেয় ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর বা পৌরসভা পৌর কর অনুমোদনযোগ্য। এগুলো অনুমোদনযোগ্য বলা আছে। বোনাস ও কমিশন। 14 নম্বরে বলা আছে ব্যবসায়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবসায় লাভ হলে বা চাকরি শর্ত অনুযায়ী কারবারে নিয়োজিত কর্মচারীকে প্রদত্ত বোনাস ও কমিশন এগুলো অনুমোদনযোগ্য খরচ, ব্যবসার শর্তে দেওয়া থাকে সেটা। 15 নম্বর অবলোপিত পূরণ। এটা কি 4 বছরের কুড়ি আয়কর বর্ষে অবলোপন করলে তা অনুমোদন। আয় বর্ষে অবলোপিত কুইন বা ব্যবসা প্রদত্ত ঋণ অনাদায়ী হলে অনুমোদন যোগ্য। আর পূর্ববর্তী কুইন বলতে বলেছে 4 বছর পূর্বে যে কুইন সেটা পর্যন্ত অনুমোদন যোগ্য। অতিরিক্ত কুইন, এটা হলো আয় বর্ষের পূর্ব কুইন হলো ওই বছরে বাদযোগ্য বিবেচিত না হলে পরবর্তী অনাদায়ী বলে বিবেচিত হলে উক্ত পরিমাণ অর্থ অনুমোদন যোগ্য। অর্থাৎ এই অনাদায়টা পরবর্তী হতে পারে, এটাকে বিবেচনা করতে হবে। বাংলাদেশ উন্নয়ন ব্যাংকের কুইন সঞ্চিতি। যে সকল ব্যাংকের খেলাপি ঋণ 5% বা প্রকৃত কুইন ও 2 এর মধ্যে যেটি কম তা অনুমোদিত। বাণিজ্যিক ব্যাংক ও কৃষি ব্যাংকের কুইন সঞ্চিতি। বাণিজ্যিক ব্যাংকের সহ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট অনাদায়ী ঋণ ও সুদের 3% বা
প্রকৃত কুরিন ও সম্ভাব্য কুরিন এদের মধ্যে যেটি কম তা অনুমোদন বৈজ্ঞানিক গবেষণা চলতি ব্যয়। করদাতা বা কারো পেশার খাতে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক গবেষণা চলতি মূলধাতীয় ব্যয়টা অনুমোদনযোগ্য। বৈজ্ঞানিক গবেষণা মূলধনী ব্যয়। ব্যবসা বা পেশা খাতের সঙ্গে জড়িত করদাতার বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত যে কোনো মূলধনী খরচ অনুমোদনযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠান খরচ। করদাতা তার কর্মচারী, তাদের পরিবার এবং তাদের কল্যাণে প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে তা শর্ত সাপেক্ষে অনুমোদনযোগ্য। কৃষি, শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণ বাবদ মূলধনী খরচ। করদাতা তার কর্মচারী, তাদের পরিবার বা পেশা বর্গের কল্যাণে যে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল স্থাপনের জন্য যে মূলধনী ব্যয় করেন তা অনুমোদনযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল ব্যয়। এটা বলা আছে যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণার্থে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল গড়ে তুললে সেখানকার খরচ, মুনাফা জাতীয় খরচগুলো সেটা অনুমোদনযোগ্য। প্রশিক্ষণ প্রকল্পে ব্যয়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো ট্রেনিং প্রোগ্রামের জন্য বাংলাদেশি নাগরিকদের ট্রেনিং বাবদ ব্যয় অনুমোদনযোগ্য। বিদেশ গমনে ব্যয় 26 নম্বর পয়েন্টে বলা আছে সরকারি উদ্যোগে বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশ ভ্রমণের ব্যয় অনুমোদনযোগ্য। অর্থাৎ সরকারি উদ্যোগে যে বাণিজ্য ভ্রমণের প্রতিনিধি দলের সদস্য হতে পারলে সেক্ষেত্রে। 27 বলা আছে বাণিজ্য সংগঠনের প্রদত্ত চাঁদা। বাণিজ্য সংগঠন রয়েছে প্রতিটা দেশে, আমাদের দেশে রয়েছে। 1961 সালে মোতাবেক নিবন্ধিত অথবা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের সদস্য হিসেবে দেওয়া বার্ষিক চাঁদা অনুমোদনযোগ্য। এরপর রয়েছে 28 নম্বরে মূলধন জাতীয় অন্যান্য ব্যয়। মূলধন জাতীয় খরচ করদাতার ব্যক্তিগত খরচ ব্যতীত ব্যবসায়ের কাজে মুনাফা জাতীয় অন্যান্য যে ব্যয় হবে তা অনুমোদনযোগ্য। 29 নম্বর আছে আনুপাতিক অনুমোদিত খরচ। ব্যবসার জন্য আংশিকভাবে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে খরচসমূহ আনুপাতিক হারে অনুমোদনযোগ্য। অন্যান্য যে খরচগুলো কথা বলা আছে অনুমোদনযোগ্য সেগুলো হলো 10 লক্ষ টাকা পর্যন্ত 4%, অবশিষ্ট আয়ের জন্য 2% অনুমোদনযোগ্য। আপ্যায়ন খরচ কথা বলা আছে। আপ্যায়ন খরচটা 10 লক্ষ টাকা পর্যন্ত 4% এবং অবশিষ্ট আয়ের ক্ষেত্রে 2% অনুমোদনযোগ্য। বিনামূল্যে নমুনা বিতরণ, এটাও বিভিন্ন বলা আছে, সেটা অনুমোদনযোগ্য। এছাড়া কর্মচারী বিদেশ ভ্রমণ ভাতা আরো নানা খরচ আছে, সেগুলো আমাদের অনুমোদনযোগ্য। এই হলো আমাদের ব্যবসা ও পেশাগত অনুমোদনযোগ্য খরচ সমূহ। ব্যবসা ও পেশা খাতে আয় নির্ণয় পদ্ধতি। আমরা এবার আয় নির্ণয় পদ্ধতিগুলোকে দেখব। যে পদ্ধতি রয়েছে পরিচালনা ও মালিকানা। আমরা একটু সংক্ষেপ করবো, আমাদের সময় আসলে সংক্ষিপ্ত। এক্ষেত্রে যেটি বলা আছে সেটা হলো সংশ্লিষ্ট কারবার বা পেশা করদাতা নিজস্ব মালিকানাধীন ব্যক্তিগত ভাবে বা কর্মচারী প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হলে কারবার পেশার আয় তার নামে অর্জিত হলে আয়ের সমষ্টি বের করা। এক্ষেত্রে আমাদের করদাতার একাধিক কারবার পেশা খাতে আয় থাকলে সেগুলো একত্র করতে হবে। অনুমোদিত ও অনুমোদিত ব্যয় সমূহ। এক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বর্ষে অনুমোদনযোগ্য ও অনুমোদিত ব্যয় বের করতে হবে। অকারবারি আয় নির্ণয়। এক্ষেত্রে কারবারি আয় থেকে অকারবারি আয়টা আলাদা করতে হবে। আয় বর্ষ পরিচালনা, এটা অবশ্যই সংশ্লিষ্ট আয় বর্ষে অবশ্যই পরিচালিত হতে হবে। সমন্বয় সাধন বলা আছে লাভ লোকসান হিসাব থেকে প্রাপ্ত নিট আয়ের সাথে হিসাব বিজ্ঞান বা আয়কর নীতি অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। চূড়ান্ত হিসাব প্রণয়ন, চূড়ান্ত হিসাব প্রণয়ন করদাতার আয় বর্ষের সঠিক পদ্ধতিতে চূড়ান্ত হিসাব প্রণয়ন করে আয় তার লাভ নির্ণয় করবে, সেটা বলা আছে। লাভ লোকসান বহির্ভূত আয়। লাভ লোকসান বহির্ভূত আয় বলতে কারবার পেশা খাতে আয় যেসব আয় লাভ লোকসান বহির্ভূত হিসাবভুক্ত হয়নি সেগুলোকে যোগ করতে হবে। অনুমোদনযোগ্য ব্যয় সমন্বয়, আর অনুমোদনযোগ্য ব্যয়গুলো সমন্বয়, এটা লাভের সাথে আয় অনুযায়ী অনুমোদিত আয়গুলো সমন্বয় করতে হবে। অকারবারি আয়ের কথা বলা আছে, আমরা সেগুলো আমরা সমন্বয় করবো। পূর্বরা পরের ব্যয়। আয় বর্ষের পূর্বের ও পরের ব্যয় অপ্রাসঙ্গিক হিসাবে বিবেচিত হবে। মূলধন ব্যয় থাকলে তা বাদ যাবে। মূলধনী লাভ থাকলে সেটাও বাদ যাবে। এবং কারবারি আয় উপযুক্ত নিয়ম অনুযায়ী নির্ণীত আয় কারবারি আয় হিসেবে গণ্য হবে। আমরা ছকে বিষয়টা আরো বিস্তারিতভাবে আমরা দেখব। আংশিক কারবারি আয়। আমাদের করদাতা কৃষি পণ্যের উৎপাদক হলে এবং তা শিল্পজাত পণ্য রূপান্তরের প্রক্রিয়ার অংশ নিলে উক্ত শিল্পজাত দ্রব্যের
বিক্রয় মূল্য অংশ বিশেষ কৃষি আয় এবং বাকি অংশ কারবার পেশাগত আয় হিসেবে গণ্য হবে। যেটা আমরা কৃষি আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি একই করদাতা কৃষি পণ্যের উৎপাদক শিল্পজাতকরণ প্রক্রিয়া অংশ নিলে উক্তজাত পণ্যের বিক্রয়লব্ধ অর্থকে আংশিক ব্যবসায়িক আয় আংশিক কৃষি আয় বলবে। আমরা একটু ধারণা নিই। চা বাগানে আয় আমরা আগে বলেছি চা বাগানে আয় 60% আমাদের কৃষি আয়, বাকি 40% আমাদের কারবারি আয় বা ব্যবসা পেশাগত আয়, কারবারি আয়। রাবার বাগানে আয় একরূপ আমাদের রাবার বাগানে আয় আমাদের 60% কৃষি আয় আর বাকি 40% আমাদের কারবারি আয়, এটা আংশিক। আর চিনি শিল্প আয়ের ক্ষেত্রে বলা আছে ইক্ষুর বা বাজার মূল্যটা কৃষি আয়, আর চিনি বিক্রয় লব্ধ অর্থ বা শিল্পের থেকে যে আয় হবে তা এবং কৃষি ইক্ষুর বিক্রয় মূল্য আয় পার্থক্যটা মূলত আমাদের এখানে কারবারি আয়। তামাক বা বিড়ি সিগারেট আয়ের ক্ষেত্রে একই রকম, তামাকের বাজার মূল্য বিক্রয় মূল্য বা বাজার মূল্যটা আমাদের কৃষি আয় এবং তামাক বা বিড়ি থেকে যে বিক্রয় মূল্য অর্থ তার থেকে তামাকের বাজার মূল্য বাদ দিয়ে পাওয়া যায় সেটাই মূলত আমাদের কারবারি আয় হিসেবে গণ্য হবে। এই ছিল আমাদের আংশিক কারবারি আয়ের। এবার আমরা একটা নমুনা ছক দেখি। করদাতার নাম সহ আমরা দিয়েছি। কি কি আয় হতে পারে? আয় বিবরণী অনুযায়ী নিট লাভ যেটা থাকবে আয় বিবরণী তার থেকে আমরা যোগ অনুমোদনযোগ্য যে খরচ সমূহ অর্থাৎ যেগুলো অনুমোদনযোগ্য নয় কিন্তু খরচ করা হয়েছে সেগুলো আয় বিবরণীতে অন্তর্ভুক্ত আছে সেগুলো আমরা এখানে যোগ করব। সেগুলো আমরা আগে বলেছি কি কি হবে। আবার যোগ কারবার পেশাগত আয় যা আয় বিবরণীতে হিসাবভুক্ত হয় নাই সেটাও এখানে আমরা যোগ করব। আর বাদ দেব অনুমোদনযোগ্য ব্যয় যা আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি, এগুলো আমরা বিয়োগ করব করে আমরা পাবো মোট আয়। তার থেকে আমরা আবার অকারবারি বা পেশাবহির্ভূত আয়টা আমরা বাদ দিয়ে দেবো, দিলে আমরা কারবার বা পেশা খাতে করযোগ্য আয় নির্ণয় হবে। এটা আমাদের খুব সংক্ষিপ্ত। এবার আমি ধন্যবাদ জানানোর সময় হয়ে গেছে। আমি আসলে এখানে এই কারবার পেশার সময় স্বল্পতার জন্য আমাদের মাত্র 12টি লেকচারে আমাদের সম্পন্ন করতে হচ্ছে, বিধায় আমরা আসলে এই অধ্যায়ের কোনো অঙ্ক প্রায়োগিক সমস্যা আমাদের করতে পারিনি বলে দুঃখিত। বইয়ের মধ্যে দেওয়া আছে, তবে আমি যে আলোচনা করেছি আশা করি এই আলোচনাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে তোমরা নিজেরাই তোমরা অনুশীলন করতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে তোমাকে নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।